জুন মাসের দাবদাহের দুপুরবেলা ছিল। সূর্য যেন আকাশ থেকে আগুনের ফুলকি ঝরাচ্ছিল, আর রাস্তার আলকাতরা গলে যাওয়ার দশায় পৌঁছে গিয়েছিল। শহরের সবচেয়ে জমজমাট চত্বরে হইচই এবং হট্টগোলের পরাকাষ্ঠা চলছিল। যানবাহনের হর্নের শব্দ আর লোকজনের ধাক্কাধাক্কির মধ্যে ট্রাফিক লাইটের পাশে একজন লোক অত্যন্ত করুণ অবস্থায় বসেছিল। তার পরনের কাপড় ফাটাচেরা হয়ে খণ্ড খণ্ড হয়ে গিয়েছিল। শরীরে ময়লার পুরো আস্তরণ জমে উঠেছিল, আর দাড়িগোপ এমন জট বেঁধেছিল যেন কয়েক বছর ধরে পানির ছোঁয়া পায়নি। যাত্রী লোকজন তাকে ঘৃণা ভরা দৃষ্টিতে দেখছিল এবং নাকের ওপর রুমাল চেপে ধরে সরে যাচ্ছিল। কেউ তাকে উন্মাদ বলছিল, তো কেউ ভিক্ষুক ভেবে তাড়িয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পাশের একটা দোকানের মালিক তার দিকে জল ছিটিয়ে দিল এবং চেঁচিয়ে উঠল, এই উন্মাদ, সর এখান থেকে, আমার দোকানের সামনে অশুভ কাণ্ড করে রেখেছে। দোকান মালিকের চিৎকার শুনে কয়েকজন দুরন্ত যুবকের মনে দুষ্টুমি চেপে গেল। তারা পথ থেকে কয়েকটা পাথরের টুকরো তুলে নিয়ে সেই উন্মাদের দিকে নিক্ষেপ করল। একটা পাথর সোজা তার কপালে আঘাত করল এবং রক্তের একটা পাতলা ধারা বয়ে এলো। কিন্তু সেই লোকটা না কোনো প্রতিবাদ জানালো, না তার চোখে কোনো ক্রোধ দেখা গেল। শুধু একটা ফাঁকা দৃষ্টি ছিল, যেন সে এই দুনিয়ায় থেকেও এখানকার নয়। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠার পরিবর্তে সে নীরবে নিজের ক্ষত সয়ে নিল। এমন সময় সিগন্যালে থামা একটা বিলাসবহুল গাড়ির জানালা থেকে কেউ আবর্জনার সঙ্গে একটা ছোট কাগজের জাতীয় পতাকা বাইরে ছড়ে দিল। বাতাসের ঝোঁকে সেই পতাকাটা উড়তে উড়তে সোজা নোংরা নালার কাছে পড়ে যাওয়ার দশায় পৌঁছেছিল। এই দৃশ্য দেখে সেই উন্মাদ লোকটা, যে এতক্ষণ পাথরের আঘাত নীরবে সহ্য করছিল, হঠাৎ বজ্রের মতো গতিতে উঠে দাঁড়াল। সে এক লাফে ছুটে গেল এবং সেই ছোট ত্রিরঙ্গাকে মাটিতে পড়ার আগেই হাওয়ায় ধরে নিল। তার হাত কাঁপছিল, কিন্তু সেই পতাকা ধরতেই তার চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা ফুটে উঠল। সে নিজের নোংরা কাপড় দিয়ে সেই ত্রিরঙ্গার ধুলো খুব যত্নের সঙ্গে মুছে দিল, তাকে চুমু দিল এবং তারপর খুব সতর্কতার সঙ্গে নিজের ফাটা পকেটে রেখে দিল। চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক এই দৃশ্য দেখে উচ্চ হাসিতে ফেটে পড়ল। দেখ দেখ, উন্মাদকে দেখ, দেশপ্রেমিক সেজেছে। ভিড় তাকে বিদ্রুপ হাততালি দিতে শুরু করল। লোকজন তাকে পাথর ছুঁড়ছিল, গালাগালি করছিল, কিন্তু সেই লোকটার মনোযোগ আর ভিড়ের দিকে ছিল না। তার হয়তো মনে ছিল না সে কে, কিন্তু তার অবচেতন মনে সেই ত্রিরঙ্গার প্রতি শ্রদ্ধা তখনও বেঁচে ছিল। হঠাৎ চত্বরের ট্রাফিক পুলিশ সব যানবাহনকে থামার সংকেত দিল। দূর থেকে সাইরেনের তীক্ষ্ণ শব্দ শোনা গেল। পরিবেশে একটা গম্ভীরতা নেমে এলো। লোকজন দেখল যে সেনাবাহিনীর গাড়ির একটা লম্বা কাফেলা আসছে। সামনে পাইলট জিপ ছিল এবং তার পিছনে ভারী সেনা ট্রাক ও অফিসারদের গাড়ি। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো, বোধহয় কোনো উচ্চপদস্থ অফিসার যাচ্ছেন। সেই উন্মাদ লোকটা তখনও সেখানেই দাঁড়িয়েছিল, যেখানে সে পতাকাটা তুলেছিল, কিন্তু যতই সেনাগাড়ির গর্জন কাছে আসতে লাগল, তার দেহে একটা অদ্ভুত রূপান্তর ঘটতে শুরু করল। সেনাগাড়িগুলো ধুলো উড়িয়ে শৃঙ্খলার সঙ্গে এগিয়ে আসছিল। ইঞ্জিনের গর্জনে পুরো চত্বর কাঁপছিল। রাস্তার কিনারায় দাঁড়ানো লোকজন শ্রদ্ধা ও কৌতূহল নিয়ে সেই সেনা গাড়িগুলো দেখছিল। কিন্তু সেই ছিন্ন কাপড় পরা লোকটা, যাকে সবাই উন্মাদ ভাবছিল, তার ভেতরে একটা ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি জেগে উঠল। যতই কাফেলার প্রধান গাড়িটা, যার ওপর সেনা পতাকা আর তারকা লাগানো ছিল, তার কাছাকাছি এলো, একটা অলৌকিক ঘটনা ঘটল। সেই লোকটা, যে কিছুক্ষণ আগে লাঠি আর পাথরের আঘাতে কুঁকড়ে গিয়েছিল, হঠাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। তার মেরুদণ্ড, যা বছরের পর বছর ঝুঁকেছিল, একদম টান হয়ে গেল। গোড়ালি দুটো একে অপরের সঙ্গে লেগে গেল এবং বুক গর্বে ফুলে উঠল। তার চোখ থেকে সেই ফাঁকাতা উধাও হয়ে গেল এবং তার জায়গায় একটা সেনা তীক্ষ্ণ দৃষ্টি জায়গা নিয়ে নিল। যতই জেনারেলের গাড়ি তার ঠিক সামনে দিয়ে গেল, সেই উন্মাদটা নিজের ডান হাত তুলল এবং একটা অত্যন্ত কঠোর, দারুণ এবং চমৎকার সালাম করল। এটা কোনো সাধারণ অভিবাদন ছিল না। আঙুলের টান, হাতের তালুর কোণ এবং কপালে হাতের অবস্থান, সবকিছু এতটা নিখুঁত ও সুসংহত ছিল যে কোনো অভিজ্ঞ সৈন্য এটা দেখে বিস্মিত হয়ে যেত। তার দেহে যদিও ছেঁড়া কাপড় ঝুলছিল, কিন্তু তার আত্মা তখন ইউনিফর্মে ছিল। তাকে পাথর ছুঁড়ে মারা লোকগুলো এখন হাঁ করে তার দিকে তাকিয়েছিল, বুঝতে পারছিল না যে হঠাৎ এটা কী হয়ে গেল। গাড়ির পিছনের সিটে বসা সেনার উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অশোক যাদব বাইরের দৃশ্য দেখছিলেন। তার দৃষ্টি সেই ভিড় থেকে সরে হঠাৎ সেই সালাম করা ধ্বংসপ্রাপ্ত মানুষটার উপর পড়ল। জেনারেল অশোকের হৃদয়ের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি নিজের সমস্ত জীবন সেনাবাহিনীতে কাটিয়েছিলেন।
তিনি জানতেন যে একজন প্রকৃত সৈন্যের সালাম কেমন হয়। এতটা নিখুঁত অনুশাসন কোনো সাধারণ উন্মাদ বা ভিক্ষুকের মধ্যে থাকা অসম্ভব ছিল। একটা অদ্ভুত বিদ্যুৎ তার মাথায় খেলে গেল। সেই মুখমণ্ডল, সেই শারীরিক গড়ন, ধুলো ময়লা আর লম্বা হওয়া দাড়িতে ঢাকা থাকলেও সেই সালাম করার সেই ভঙ্গিমা অত্যন্ত চেনা মনে হল। একটা পুরনো ছায়া তার স্মৃতিতে ভেসে উঠল। জেনারেল অশোক চেঁচিয়ে চালককে নির্দেশ দিলেন, চালক, গাড়ি থামাও, এক্ষুনি থামাও। চালক ঘাবড়ে গিয়ে জোরে ব্রেক চাপল। টায়ারের চিৎকারের সঙ্গে গাড়ি সেখানেই থেমে গেল। পিছনে আসা পুরো কাফেলাটাও একে একে ঝাঁকুনি দিয়ে থেমে গেল। পুরো চত্বরে নীরবতা ছড়িয়ে পড়ল। নিরাপত্তা কর্মীরা এবং ব্ল্যাক ক্যাট কমান্ডোরা তখনই তাদের জিপ থেকে লাফিয়ে নামল। তারা নিজেদের বন্দুক তাক করল এবং জেনারেলের গাড়িকে 4 দিক থেকে ঘিরে ফেলল, এটা ভেবে যে হয়তো কোনো বিপদ আছে বা কেউ আক্রমণ করেছে। ভিড় ভয়ে সরে গেল। সবার মনে হলো যে সেই উন্মাদটা নিশ্চয়ই কিছু ভুল করেছে এবং এখন সেনা তাকে গুলি করে দেবে। কিন্তু জেনারেল অশোক নিজের নিরাপত্তার কোনো খেয়াল করলেন না। তিনি ধুক ধুক বুকে দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তার মুখে ঘাম ছিল আর চোখে অবিশ্বাস। তিনি নিজের নিরাপত্তা বেষ্টনী ভেঙে সোজা সেই উন্মাদ লোকটার দিকে এগিয়ে গেলেন, যে তখনও মূর্তির মতো অচল হয়ে সেলাম করে যাচ্ছিল। জেনারেল অশোক সেই লোকটার ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। কমান্ডোরা তাকে থামানোর জন্য এগিয়ে এলো। স্যার, সরে যান, এই লোকটা বিপজ্জনক হতে পারে। কিন্তু অশোক রাগ আর আবেগ মিশ্রিত স্বরে হাতের ইশারায় তাদের তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিলেন। সেই ছিন্ন কাপড়ের লোকটা তখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়েছিল। তার হাত কপালে ঠেকেছিল এবং দেহ একদম সতর্কতার ভঙ্গিমায় ছিল। তার চোখে একটা অদ্ভুত একাকিত্ব ছিল, কিন্তু তার অনুশাসন পাথরের মতো দৃঢ় ছিল। অশোকের নিঃশ্বাস আটকে গেল। তার বুক ধড়াস করছিল। তিনি কাঁপতে কাঁপতে হাত দুটো ধীরে ধীরে উপরে তুললেন এবং সেই লোকটার নোংরা জটবাঁধা চুলগুলো কপাল থেকে সরালেন। সেখানে কপালের ডান দিকের রগের কাছে একটা গভীর পুরনো পোড়া চিহ্ন ছিল। বারুদ দিয়ে পোড়ার সেই চিহ্ন, যা ছেলেবেলার কোনো দুষ্টুমির নয়, বরং ১৯৭১ সালের যুদ্ধে একটা গ্রেনেড আক্রমণের ছিল। এই চিহ্ন দেখা মাত্রই জেনারেল অশোকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে এলো। তার কঠোর সেনা মুখোশ খুলে গেল, আর সেখানে শুধু একটা যন্ত্রণা কাতর ছোট ভাই রয়ে গেল। তার মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হলো, যা গলায় আটকে থাকা কান্নাকে ছিন্ন করে বাইরে এলো, রাজেশ দাদা। ইনি সেই ক্যাপ্টেন রাজেশ যাদব ছিলেন, ভারতীয় সেনার সেই সাহসী অফিসার যাকে ১৫ বছর আগে একটা আত্মঘাতী অভিযানের সময় লাপাত্তা ঘোষণা করা হয়েছিল। সেই রাতে শত্রুরা পোস্ট ঘিরে ফেলেছিল এবং নিজের সমস্ত ইউনিটকে নিরাপদে বের করার জন্য ক্যাপ্টেন রাজেশ নিজেকে লক্ষ্য করে একাই শত্রুর এলাকায় ঢুকে পড়েছিলেন। সরকার তাকে মরণোত্তর পুরস্কার দিয়েছিল, পরিবার তার আশা ত্যাগ করেছিল, কিন্তু আজ সেই জীবিত লাশ হয়ে নিজেরই ছোট ভাইয়ের সামনে দাঁড়িয়েছিলেন। অশোকের ধৈর্য পুরোপুরি ভেঙে গেল। তিনি সেই নোংরা, দুর্গন্ধময় এবং রক্তে ভেজা মানুষটিকে দৃঢ়ভাবে নিজের বুকে আলিঙ্গন করলেন। জেনারেলের নিখুঁত করা ইউনিফর্ম সেই উন্মাদের দেহের ময়লা, কাদা আর বয়ে চলা রক্তে লেপ্টে গেল, কিন্তু তার এতে সামান্যতম পরোয়া ছিল না। তিনি মাঝ রাস্তায় শত শত লোক আর নিজের অধস্তন সৈনিকদের সামনে একটা শিশুর মতো হুঁ করে কাঁদতে লাগলেন। দাদা, আপনি জীবিত আছেন? আমরা আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। মা তো আপনার পথ চেয়ে থাকতে থাকতে চলে গেলেন দাদা। অশোকের চিৎকার সেখানে উপস্থিত প্রত্যেক মানুষের অন্তর চিনে দিল। সেই উন্মাদ লোকটা, যাকে ক্যাপ্টেন রাজেশ বলা হচ্ছিল, প্রথমে তো পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। তার মনে ছিল না যে এই কাঁদতে থাকা জেনারেল কে। কিন্তু রক্তের বন্ধনের ডাক হয়তো মস্তিষ্ক থেকে নয়, হৃদয় থেকে শোনা যায়। যতই অশোক তাকে আলিঙ্গন করলেন, রাজেশের হাত ধীরে ধীরে নিচে নেমে এলো। তার ফাঁকা চোখে একটা আলোড়ন তৈরি হলো। বহু বছর পর কোনো মানুষ তাকে পাথর ছোড়েনি, বরং ভালোবাসায় আলিঙ্গন করেছিল। তার ঠোঁট কাঁপছিল, যেন তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু শব্দ গলায় দলা পাকিয়ে রয়ে গেল। শুধু তার চোখের কোণ দিয়ে দুটো ফোঁটা জল গড়িয়ে তার নোংরা দাড়িতে মিশে গেল। ভিড়ের মধ্যে এখন গভীর নীরবতা। সেই দোকান মালিক যে জল ছিটিয়েছিল এবং সেই যুবকেরা যারা পাথর ছুঁড়েছিল, এখন লজ্জায় ও ভয়ে কাঁপছিল। তাদের নিজের নীচতার ওপর এতটা অনুতাপ হচ্ছিল যে তারা মাটির সঙ্গে মিশে যেতে চাইছিল। যে মানুষটিকে তারা সমাজের আবর্জনা ভাবছিল, সে দেশের সবচেয়ে মূল্যবান রত্ন প্রমাণিত হল। জেনারেল অশোক তখনও নিজের দাদার সামনে হাঁটু গেড়ে বসেছিলেন। তিনি নিজের পকেট থেকে একটা পরিষ্কার রুমাল বের করলেন এবং খুব ভালোবাসায় ক্যাপ্টেন রাজেশের কপাল থেকে বয়ে চলা রক্ত মুছে দিতে লাগলেন। তখনই অশোকের দৃষ্টি রাজেশের হাতের উপর গেল।
রাজেশ নিজের মুষ্টি শক্ত করে বন্ধ করে রেখেছিলেন এবং সেটাকে নিজের বুকের সঙ্গে আঁকড়ে রেখেছিলেন, যেন কোনো খুব মূল্যবান গোপন সম্পদ লুকিয়ে রাখছেন। অশোক ধীরে ধীরে যেমন করে একটা শিশুকে আদর করে বললেন, দাদা, হাতে কি আছে, আমাকে দেখান। রাজেশ কিছুটা দ্বিধা করলেন। তার ভীত চোখে অনিরাপত্তার ভাব ছিল, কিন্তু দাদার স্পর্শ তাকে আস্থা দিল। তিনি ধীরে ধীরে নিজের কাঁপতে থাকা মুষ্টি খুললেন। তালুর উপর সেই ছোট কাগজের নোংরা ত্রিরঙ্গা রাখা ছিল, যেটাকে তিনি নালায় পড়া থেকে রক্ষা করেছিলেন। সেই ত্রিরঙ্গার উপর রক্তের কয়েকটা ফোঁটাও লেগেছিল, সেই রক্ত যা দেশেরই লোক তাকে পাথর ছুঁড়ে ছড়িয়েছিল। এই দৃশ্য দেখে জেনারেল অশোক কাঁদতে লাগলেন। তিনি সেই ত্রিরঙ্গাটা নিজের হাতে নিলেন এবং সেখানে দাঁড়িয়ে থাকা থমকে যাওয়া ভেড়ের দিকে দেখালেন। তার গলায় ব্যথা আর গর্জন দুটোই ছিল। দেখছ, তোমরা সবাই একে উন্মাদ বলছিলে না? তোমরা একে পাথর ছুড়লে, গালি দিলে, কিন্তু দেখো, ১৫ বছর শত্রুর কারাগারে থাকার পর, নিজের স্মৃতিশক্তি হারানোর পর, নিজের নাম পর্যন্ত ভুলে যাওয়ার পরও এই মানুষটার শুধু একটাই জিনিস মনে ছিল, নিজের ত্রিরঙ্গা। অশোকের গলা বুঝে এলো, কিন্তু তিনি নিজের কথা চালিয়ে গেলেন। ইনি উন্মাদ নন। উন্মাদ তো আমরা সবাই, যারা নিজেদের রক্ষায় নিয়োজিত এই ফেরেশতাদের চিনতে পারি না। ইনি নিজের যৌবন, নিজের পরিবার, নিজের সব কিছু এই পতাকার সম্মানের জন্য বলিদান করে দিয়েছেন, আর বদলে আমরা একে কি দিলাম? পাথর। ধিক্কার এমন অকৃতজ্ঞতাকে। জেনারেলের কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেক মানুষের মাথা লজ্জায় নত হয়ে গেল। বহু মানুষের চোখ দিয়ে জল ঝরতে লাগল। সেই ছেলেরা যারা পাথর ছুঁড়েছিল এগিয়ে এলো এবং দূর থেকেই হাত জোড় করে কাঁদতে লাগল, ক্ষমা চাইতে লাগল। ক্ষমা চাওয়ার সাহসটুকুও তারা সঞ্চয় করতে পারছিল না। পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। বাতাসে এখন আর ঘৃণা নয়, বরং অনুতাপ আর অপার সম্মানের ঢেউ বইছিল। জেনারেল অশোক নিজের দাদার কাপড় ছেড়ে দিলেন এবং নিজের মাথা থেকে নিজের সেনা টুপি, বেরেট ক্যাপ খুলে অত্যন্ত সম্মানের সঙ্গে ক্যাপ্টেন রাজেশ যাদবের মাথায় পরিয়ে দিলেন। তারপর তিনি সোজা হয়ে দাঁড়ালেন এবং কড়া গলায় নিজের সৈন্যদের নির্দেশ দিলেন, গার্ড অফ অনার, ক্যাপ্টেন রাজেশ যাদবকে সালাম জানাও। জেনারেলের নির্দেশ পাওয়া মাত্রই সেখানে উপস্থিত সকল সৈন্য একসঙ্গে নিজেদের বুটের গোড়ালি ঠোকালেন। শত শত বুট একসঙ্গে পড়ার শব্দে পুরো রাস্তা কেঁপে উঠল। স্যালামের কড়া শব্দ এলো এবং সব জওয়ানরা নিজেদের রাইফেল তুলে সেই উন্মাদ ফকিরকে সালাম জানাল। এটি সেই একই ভিড় ছিল যারা কয়েক মিনিট আগে তাকে মারছিল, আর এখন সেই একই জায়গা একটা পবিত্র সম্মান অনুষ্ঠানে রূপান্তরিত হয়েছিল। ক্যাপ্টেন রাজেশ, যার মাথায় এখন জেনারেলের টুপি ছিল, তিনি হয়তো এই সম্মান পুরোপুরি বুঝতে পারছিলেন না, কিন্তু তার দেহভঙ্গিমায় একজন সৈন্যের স্বাভাবিক গর্ব ফিরে এসেছিল। জেনারেল অশোক নিজে এগিয়ে গিয়ে নিজের বড় দাদার হাত ধরলেন। যে হাত একসময় বন্দুক ধরে শত্রুদের বিপর্যস্ত করত, আজ তা হাড়ের কঙ্কাল হয়ে গিয়েছিল। অশোক তাকে সাহায্য করে নিজের ভিআইপি গাড়ির দিকে এগিয়ে নিয়ে গেলেন, কিন্তু রাজেশ যতই গাড়ির দরজা দেখলেন, তিনি হঠাৎ থেমে গেলেন। তার পদক্ষেপ থেমে গেল আর দেহে একটা শিহরণ বয়ে গেল। তার চোখে সেই পুরনো আতঙ্ক ফিরে এলো, বন্ধ অন্ধকার ঘরের ভয়, শিকলের ভয়। ১৫ বছরের বন্দী অবস্থা তার মনে গাড়ি আর বন্ধস্থানের প্রতি গভীর ভীতি বসিয়ে দিয়েছিল। তিনি পিছিয়ে যেতে লাগলেন আর ভয় পেয়ে বিড়বিড় করতে লাগলেন, না, অন্ধকার না, যাব না। এটা দেখে অশোকের মন গলে গেল। তিনি তাৎক্ষণিকভাবে নিজের চোখের জল মুছে ফেললেন এবং একটা দৃঢ় সিদ্ধান্ত নিলেন। তিনি চালককে ইশারা করলেন, গাড়ি সরিয়ে নাও। তারপর তিনি একটা খোলা জিপ আনিয়ে নিলেন। অশোক দাদার কাঁধে হাত রেখে ভালোবাসায় বললেন, দাদা, কোনো অন্ধকার নেই, দেখুন খোলা বাতাস, আমরা বাড়ি যাচ্ছি। মায়ের কাছে তো নয়, কিন্তু মায়ের বাড়িতে যাচ্ছি। বাড়ি শব্দটা শুনে রাজেশের চোখে একটা চমক খেলে গেল। হয়তো অবচেতন মনের কোথাও বাড়ির আবছা ছবি এখনও রয়ে গিয়েছিল। অশোক নিজে নিজের হাতে দাদাকে জিপের সামনের আসনে বসালেন এবং নিজে তার পাশে বসলেন। যতই জিপ এগোতে লাগল, একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই ভিড় যারা এতক্ষণ তামাশা দেখছিল, তারা এখন রাস্তার দুপাশে সারি বেঁধে দাঁড়িয়ে গেল। দোকান মালিক, পথচারী, স্কুলের ছেলেমেয়ে সবাই স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিতে শুরু করল। কয়েকজন লোক ভারত মাতা কি জয় আর বন্দে মাতারম ধ্বনি দিতে লাগল। যে ছেলেরা পাথর ছুঁড়েছিল তারা এখন দৌড়ে একটা ফুলের দোকান থেকে জুঁই ফুল নিয়ে এলো এবং জিপের পথে ছড়িয়ে দিতে লাগল। রাজেশ বিস্ময় নিয়ে চারপাশে দেখছিলেন। এই হইচই তাকে ভয় দেখাচ্ছিল না,
বরং হয়তো তাকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল যখন তাদের ব্যাটালিয়ন বিজয়ের পর ফিরে আসত। তার মুখে একটা হালকা, খুবই হালকা হাসি ফুটে উঠল। এই হাসি অশোকের জন্য দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ছিল। জিপ সামরিক হাসপাতালের দিকে এগিয়ে চলল, কিন্তু এই যাত্রা শহরের লোকদের মনে একটা না মোছা চিহ্ন রেখে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে আমাদের মাঝে ঘুরে বেড়ানো প্রত্যেক লাওয়ারিশ মানুষ শুধু ভিক্ষুক হয় না, কখনো কখনো সে একজন ভুলে যাওয়া দেবতাও হতে পারে। সামরিক হাসপাতালের জরুরি ওয়ার্ডের দরজা জোরে খুলে গেল এবং স্ট্রেচারে শোয়ানো ক্যাপ্টেন রাজেশকে ভিতরে আনা হলো। ডাক্তার আর নার্সদের একটা বিশেষ দল আগে থেকেই তৈরি ছিল। জেনারেল অশোক অপারেশন থিয়েটারের বাইরের কাঁচের দেওয়াল দিয়ে সব কিছু দেখছিলেন। যতই মেডিকেল স্টাফরা রাজেশের দেহ থেকে সেই বছরের পুরনো ময়লা লেপটানো ছেঁড়া কাপড়গুলো কেটে আলাদা করলেন, সেখানে উপস্থিত প্রত্যেক ডাক্তার আর নার্সের নিঃশ্বাস থেমে গেল। কাপড় সরতেই সেই ভয়াবহ সত্য সামনে এলো, যা রাজেশ বছরের পর বছর নিজের নীরবতায় লুকিয়ে রেখেছিলেন। তার সমস্ত দেহ একটা যুদ্ধক্ষেত্রের মতো ছিল, কিন্তু এই যুদ্ধ গুলির নয়, বরং অমানসিক নির্যাতনের ছিল। পিঠে চাবুকের অসংখ্য চিহ্ন ছিল, যা এখন কালো লাইনের মতো বসে গিয়েছিল। বুক আর পেটে সিগারেট দিয়ে ছ্যাঁকা দেওয়ার গোল গোল পোড়া ক্ষত ছিল। তার কবজি আর গোড়ালিতে লোহার শিকলের গভীর চিহ্ন ছিল, যা মাংস কেটে হাড় পর্যন্ত নিজের স্থান করে নিয়েছিল। এগুলো শুধু ক্ষত ছিল না, এগুলো সেই শত্রুর নিষ্ঠুরতা আর একজন সৈন্যের ইস্পাত কঠিন সংকল্পের প্রমাণ ছিল। প্রধান ডাক্তার কর্নেল রমেশ, যিনি অশোকের পুরনো বন্ধুও ছিলেন, বাইরে এলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর চোখ ছিল ছলছলে। তিনি অশোকের কাঁধে হাত রাখলেন এবং ভারী গলায় বললেন, অশোক, আমি আমার ৩০ বছরের কর্মজীবনে অসংখ্য আহত সৈন্য দেখেছি, কিন্তু এমন জীবনী শক্তি, এমন সহনশীলতা আজ পর্যন্ত দেখিনি। এর দেহে হয়তো এমন কোনো হাড় নেই যা ভাঙা হয়নি এবং তারপর চিকিৎসা ছাড়াই বেঁকে গিয়ে জোড়া লেগেছে। এর নখ উপড়ে ফেলা হয়েছিল। ডাক্তারের গলা বুঝে এলো। কিন্তু মানসিক পরীক্ষা বলছে যে এত ভয়ানক যন্ত্রণা সত্ত্বেও ইনি নিজের অবচেতন মনের কোনো এক নিরাপদ কোণে নিজের দেশের গোপন তথ্যগুলো লক করে রেখেছিলেন। দেহ ভেঙে গেছে, মস্তিষ্ক বিশৃঙ্খল হয়ে গেছে, কিন্তু এর সংকল্প ভাঙেনি। অশোক কাঁচের ওপারে নিজের দাদাকে দেখছিলেন। এখন তাকে স্নান করিয়ে হাসপাতালের পরিষ্কার পোশাকে শুইয়ে দেওয়া হয়েছিল। সেই লম্বা হওয়া দাড়ি আর চুল পরিষ্কার করে দেওয়া হয়েছিল। এখন সেখানে সেই উন্মাদ ভিক্ষুক নয়, বরং একটা শান্ত যোদ্ধা শুয়েছিল। অশোক ধীর পায়ে আইসিইউর ভিতরে গেলেন এবং দাদার বিছানার পাশে চেয়ার টেনে বসলেন। তিনি রাজেশের খসখসে হাতটা নিজের হাতের মধ্যে নিলেন। যে হাত একসময় রক্ষার জন্য অস্ত্র তুলেছিল, আজ তা একটা শিশুর হাতের মতো দুর্বল লাগছিল। ঘরে শুধু মেশিনের বিপ বিপ শব্দ হচ্ছিল। অশোক একদৃষ্টে নিজের দাদার দিকে পাকিয়েছিলেন, সেই মুখ যাকে তিনি বহু বছর আগে হারিয়েছিলেন। তখনই রাজেশের বন্ধ ঠোঁটে কিছুটা নড়াচড়া হলো। তিনি ঘুমের মধ্যেই হয়তো কোনো দুঃস্বপ্ন বা পুরনো স্মৃতির প্রভাবে বিড়বিড় করতে লাগলেন। অশোক তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে ঝুঁকে পড়লেন শোনার জন্য যে দাদা কি বলছেন। রাজেশের আওয়াজ খুব ধীর আর ভাঙা ভাঙা ছিল। কোড বলবো না, মেরে ফেলো। এই শব্দগুলো শুনে জেনারেল অশোক কাঁদতে লাগলেন। অচৈতন্য অবস্থায়ও ১৫ বছর পর ক্যাপ্টেন রাজেশ যাদব নিজের কর্তব্যে নিয়োজিত ছিলেন। তিনি শত্রুকে কিছুই বলেননি। অশোক ঝুঁকে দাদার কপালে চুমু দিলেন এবং ধীরে ধীরে বললেন, ব্যাস দাদা, ব্যাস, এখন আর কোনো যুদ্ধ নেই। এখন আপনি বাড়ি ফিরে এসেছেন, আপনার কর্তব্য শেষ হল। সময় সবচেয়ে বড় প্রলেপ হয়। কয়েক মাস কেটে গেল। সামরিক হাসপাতালের সাদা দেওয়ালের ভিতরে আর আপনজনদের ভালোবাসার ছায়ায় ক্যাপ্টেন রাজেশের এক প্রকার পুনর্জন্ম হচ্ছিল। তার স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসেনি, অতীত এখনও আবছা ছিল, যেন কুয়াশায় ঘেরা কোনো পুরনো শহর। কিন্তু এখন তার চোখে সেই বিরান ফাঁকা দৃশ্যটা ছিল না। এখন সেখানে শান্তি ছিল, আর সবচেয়ে বড় কথা, সেখানে নিরাপত্তার অনুভূতি ছিল। তিনি এখন বুঝতে পেরেছিলেন যে তিনি উন্মাদ নন, বরং কারুর দাদা। স্বাধীনতা দিবসের সকাল ছিল। আকাশ পরিষ্কার আর নীল। জেনারেল অশোক নিজের দাদাকে হুইলচেয়ারে বসিয়ে ওয়ার মেমোরিয়াল বা যুদ্ধ স্মারকে নিয়ে গেলেন। এটি সেই জায়গা যেখানে ১৫ বছর আগে রাজেশের নাম শহীদদের তালিকায় লেখা হয়েছিল। আজ পুরো শহর সেখানে ভেঙে পড়েছিল, কিন্তু আজ ভিড়ের হাতে পাথর ছিল না, বরং ফুল আর ত্রিরঙ্গা ছিল। সেই লোকগুলোই যারা একসময় সেই ছেঁড়া কাপড়ের ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিল,
আজ পলক না ফেলে তার দর্শনের জন্য অপেক্ষা করছিল। মিডিয়া যখন ক্যাপ্টেন রাজেশের আসল কাহিনী দুনিয়াকে জানালো, তখন পুরো দেশ লজ্জা আর গর্বের চোখের জলে ডুবে গিয়েছিল। এটি শুধু একজন সৈনিকের প্রত্যাবর্তন ছিল না, বরং এটি সমাজের ঘুমিয়ে থাকা বিবেক জেগে ওঠার ঘটনা ছিল। যতই পতাকা উত্তোলনের সময় হলো আর জাতীয় সঙ্গীতের সুর বাজল, একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। হুইল চেয়ারে বসে থাকা ক্যাপ্টেন রাজেশ, যার পা এখনও দুর্বল ছিল, হঠাৎ অস্থির হয়ে উঠলেন। জাতীয় সঙ্গীতের সম্মানে বসে থাকা তার রগে দৌড়ানো সেনা রক্ত সহ্য করতে পারছিল না। তিনি হুইল চেয়ারের হাতল শক্ত করে ধরলেন এবং কাঁপতে কাঁপতে পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলেন। জেনারেল অশোক তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করলেন। আমি আছি দাদা, আপনি দাঁড়ান, অশোক ছলছলে চোখে বললেন। ছোট দাদার কাঁধের সাহায্য নিয়ে ক্যাপ্টেন রাজেশ যাদব নিজের পায়ে দাঁড়িয়ে গেলেন, লড়খড় করতে করতে, কিন্তু মাথা উঁচু করে। বাতাসে উড়তে থাকা ত্রিরঙ্গাকে দেখে তার বুড়ো আর ক্লান্ত চোখে একটা নতুন উজ্জ্বলতা চলে এলো। তিনি নিজের ডান হাত তুললেন এবং আরও একবার সেই একই উদ্দীপনা আর আবেগের সঙ্গে ত্রিরঙ্গাকে স্যালাম করলেন। সেখানে উপস্থিত হাজার হাজার লোকের ভিড় যখন এই জীবিত শহীদকে স্যালাম দিতে দেখল, তখন কেউই নিজের চোখের জল ধরে রাখতে পারল না। এই স্যালাম শুধু একটা পতাকাকে ছিল না, বরং সেই বিশ্বাসকে ছিল যা যন্ত্রণার অন্ধকারেও ভাঙেনি। সেই দিন সেই চত্বরের প্রত্যেক পাথর আর প্রত্যেক হাত যা পাথর ছুঁড়েছিল তাদের উত্তর পেয়ে গিয়েছিল। আমরা প্রায়ই রাস্তায় ঘুরে বেড়ানো উন্মাদদের ঘৃণার চোখে দেখি, তাদের সমাজের বোঝা মনে করি, কিন্তু আমরা কি জানি যে সেই ছেঁড়া কাপড়ের নিচে কোনো মহান কাহিনী চাপা পড়ে আছে? হতে পারে যাকে আমরা পাথর ছুঁড়ছি সেই হয়তো আমাদের জন্য নিজের জীবনের সুখগুলো আগুনে আহুতি দিয়েছে। ক্যাপ্টেন রাজেশের কাহিনী আমাদের শেখায় যে কারোর বাইরের অবস্থা দেখে তার দিশা বিচার করা উচিত নয়। আসল উন্মাদ সেই নয় যে রাস্তায় ঘুরছিল, আসল উন্মাদ তো আমরা ছিলাম যারা নিজেদের রক্ষককেই চিনতে পারেনি। ত্রিরঙ্গা আজকেও সম্মানের সঙ্গে উড়ছিল, আর তার নিচে দাঁড়িয়ে সেই বুড়ো সিপাহী হাসছিলেন। তার যুদ্ধ সমাপ্ত হয়েছিল।